দর্শক, তৃতীয় মাত্রার আরও একটি নতুন পর্ব দেখবার জন্য আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ। সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনা করবার জন্য আমার আজকের অতিথি পায়ে বসা আছেন শিক্ষক, গবেষক, সম্পাদক, ইতিহাসবিদ প্রফেসর ডক্টর সৈয়দ আনোয়ার হোসেন। আমার ডানে রয়েছেন তত্ত্বাবধায়ক সরকারের প্রাক্তন উপদেষ্টা, সুশাসনের জন্য নাগরিক সুজন সভাপতি এম হাফিজউদ্দিন খান। স্বাগত আপনার দুজনকে স্টুডিওতে। প্রফেসর ডক্টর সৈয়দ আনোয়ার হোসেন, মানবতা বিরোধী অপরাধে যারা দণ্ডিত দ্বিতীয় ব্যক্তি হিসেবে মোহাম্মদ কামারুজ্জামান জামায়াত নেতা, তার ফাঁসি নিশ্চিত হলো এবং এই বিচারিক প্রক্রিয়াটি নিয়ে নানা ধরনের অবজারভেশন দেশের ভেতর থেকে বাইরে থেকে আছে। কেউ কেউ স্বচ্ছতা মানের প্রশ্ন তুলেছেন, কেউ কেউ আবার এটি শ্লথ গতিতে চলছে বলে অভিযোগ তুলছেন। সব মিলিয়ে এই পুরো বিচারিক প্রক্রিয়াটি সম্পর্কে আপনার প্রতিক্রিয়া বা অবজারভেশন? প্রথমত আপনি বলেছেন যে তার ফাঁসি নিশ্চিত হল, এর সঙ্গে আমরা বলবো যে এদেশের মুক্তিযুদ্ধ লগ্ন মানুষের স্বস্তিও নিশ্চিত হল। পূর্ণাঙ্গ না হলেও আংশিকভাবে হলো, কারণ আরো মানবতা বিরোধী অপরাধীরা অভিযুক্ত এবং বিচার প্রক্রিয়ার অধীন। বিশেষ করে কামরুজ্জামান যে সোহাগপুরে একদিনে 134 জন পুরুষকে হত্যা করেছেন, যেখানে তাদের বিধবা স্ত্রীরা আজও এখনো বেঁচে আছেন, অনেকেই বেঁচে আছেন, এবং বিধবা পল্লী বলা হয় সেই সোহাগপুরকে। তো সেখানে আমি গণমাধ্যমে জেনেছি যে স্বস্তি নিঃশ্বাস ফেলেছে, অন্তত বিচারটা তারা পেয়েছে স্বামী হারালো উবারকে। আরেকটি প্রশ্ন, শ্লথ গতি। প্রথমত বিবেচ্য যে এই বিচারগুলো হচ্ছে বিশেষ ট্রাইব্যুনালের। আমরা জানি যে ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়া ও সাধারণ বিচার প্রক্রিয়ার চাইতে একটু ভিন্ন মাত্রার হয়ে থাকে এবং দ্রুত গতি সম্পন্ন হয়, কিন্তু এক্ষেত্রে একটু বিলম্বিত হচ্ছে। গতি শ্লথ এবং সে সম্পর্কে নানান মহল থেকে সংশয় প্রকাশ করা হয়েছে, কিন্তু বাস্তব কিছু কারণ আছে। ট্রাইব্যুনাল হলেও আইনের স্বাভাবিক গতিতেই এই বিচার চলছে এবং এই বিচারিক প্রক্রিয়া সংশ্লিষ্ট জনবল অপর্যাপ্ত এবং দীর্ঘ 42-43 বছর পর এই বিচার শুরু হয়েছে। কাজে বিচার সংক্রান্ত বিশেষ করে অভিযুক্তদের বিরুদ্ধে তথ্য প্রমাণ পর্যাপ্তভাবে সংগ্রহ করাও কিন্তু বেশ কঠিন কাজ আর কি। উপরন্তু আমরা মাঝে মধ্যে আদালতে শুনেছি, এমনকি বিচারক, ট্রাইব্যুনালের বিচারক অভিযোগ করেছেন যে আসামির বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করতে গিয়ে পর্যাপ্ত প্রস্তুতি নেয়নি কৌশলীরা আর কি। সেটাও আমরা সে অভিযোগ শুনেছি। তো সব মিলিয়ে আমাদের প্রত্যাশার বিপরীতে অনেকটা শ্লথ গতিতে চলছে, সেই জন্যই কিন্তু সংশয়। আরেকটা ব্যাপার হলো যে মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত সংখ্যা তো অসংখ্য। এখন যে গতিতে বিচার চলছে তাতে করে কবে বিচার শেষ হবে? আর বর্তমান সরকার বিচার করছে, কিন্তু সরকার যদি পাল্টে যায় তখন কি বিচার চলবে? সে সংশয়টিও আছে আর কি। তো সেই জন্যে নানা মাত্রিক একটা সংশয় ঘিরে আছে এই বিচার প্রক্রিয়া নিয়ে, এর গতি নিয়ে এবং দণ্ড কার্যকর করার ক্ষেত্রেও আর কি। আরেকটি আন্তর্জাতিক মহল থেকে তোলা হয়েছে বিশেষ উদ্দেশ্য প্রসূতভাবে, যেমন ধরুন হিউম্যান রাইটস ওয়াচ। সবচেয়ে বেশি সোচ্চার আমাদের এই বিচার প্রক্রিয়া নিয়ে, স্বচ্ছতা এবং আন্তর্জাতিক মান নিয়ে তারা প্রশ্ন তুলেছে। কিন্তু মনে রাখতে হবে, হিউম্যান রাইটস ওয়াচ এমন একটি প্রতিষ্ঠান যাদের অর্থায়নের উৎস সম্পূর্ণ গোপন। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল অনেকটা স্বচ্ছ, কিন্তু এরা অস্বচ্ছ। কোত্থেকে টাকা পায়, কিভাবে ব্যয় হয়, কাউকে জানায় না এরা। উপরন্তু আমাদের হাতে এন্তা তথ্য প্রমাণ আছে যে এরা জামাতের অর্থ ভোগ করেছে আর কি, এবং প্রচুর তথ্য আছে। ডেভিড ক্যাসিডি নামে একজন, কথা আমরা কাগজে পড়েছি আর কি, তথ্যে জেনেছি যে যেমন
আবুল কাশেম যে অভিযুক্ত আর কি, সে নিজে টাকা দিয়েছে, তার পরিবারের পক্ষ থেকে টাকা দেওয়া হয়েছে বিপুল পরিমাণ অর্থ। তারা প্রশ্ন তুলেছে আন্তর্জাতিক মীর কাসেম আলী, হ্যাঁ মীর কাসেম হবে, আবুল কাশেম না, দুঃখিত। তো মীর কাসেম আলী তার নাম, এখন অভিযুক্ত, বিচারাধীন। আমার একটি বক্তব্য হলো যে হিউম্যান রাইটস ওয়াচ ইউরোপে যে সমস্ত মানবাধিকার লঙ্ঘন হচ্ছে পশ্চিম দুনিয়ায়, সেগুলো নিয়ে কোনো প্রশ্ন তোলে না। এমনকি আমাদের ৭১-এর মুক্তিযুদ্ধের সময় যখন আমরা গণহত্যার শিকার, তখনও হিউম্যান রাইটস ওয়াচের কোনো মন্তব্য, বক্তব্য উচ্চারিত হয়নি। এখন হচ্ছে কেন? সব মিলিয়ে হিউম্যান রাইটস একটি প্রশ্নবিদ্ধ সংগঠন। তাদের মন্তব্য বিবেচনায় নেবার যুক্তিসঙ্গত কোনো কারণ নেই। আরেকটি কথা, আন্তর্জাতিক মান এবং স্বচ্ছতা, আমরাই তো এই মান তৈরি করেছি। 1973-এ আমরা যে আইনটি করলাম, বিশ্বের মধ্যে এটা প্রথম আইন। ভিয়েতনাম তাকিয়ে আছে আমাদের দিকে, আমরা কিভাবে এগুচ্ছি। আমরা এর চাইতে স্বচ্ছ কোনো বিচার আমি বলতে পারবো না, কারণ আমি নিজে একটি মামলায় সাক্ষ্য দিতে গিয়েছি, সাক্ষী হিসেবে উপস্থিত থেকেছি। আমি দেখেছি বিদেশিরাও আদালতে বসে আছে, তারা শুনছে। এর চেয়ে তো বড় স্বচ্ছ কোনো বিচার প্রক্রিয়া আমার চোখে পড়েনি, জানা নেই। হাফিজউদ্দিন খান, উনি তো আমাদের প্রফেসর রানা সাহেব তথ্যবহুল অনেক বক্তব্য শুনলাম, অনেক কিছু আমি জানতাম না, আমারও শেখা হলো। যেমন হিউম্যান রাইটস ওয়াচ সম্পর্কে মনে হয় যে সংশয় প্রকাশ করলেন, এতটুকু আমার আইডিয়া ছিল না। তো ৭১ সনে হিউম্যান রাইটস ওয়াচ ছিল কিনা এই ব্যাপারে অবশ্য আমি শিওর না। তখন তারা দেওয়ার ইন এক্সিস্টেন্স অর নট, সেটা একটা প্রশ্ন আর কি। তবে বিচার প্রক্রিয়া সম্পর্কে আমি যতটুকু সংবাদপত্র মাধ্যমে যেটুকু জেনেছি, তাতে অস্বচ্ছতার কোনো কিছু দেখি নাই। সবাইকে সুযোগ দেওয়া হয়েছে কথা বলার, ডিফেন্সকেও যথেষ্ট সময় দেওয়া হয়েছে। বরং ডিফেন্স অনেক সময় একটু ওই প্রোক্রাস্টিনেশনের একটা পলিসি তারা নিয়েছে, দীর্ঘসূত্রিতা করতে চেষ্টা করেছে সকলের ক্ষেত্রেই, শুধু এই কামজনের ব্যাপার নয়। যতজন যুদ্ধ অপরাধী আছে সবার বিচার ক্ষেত্রেই এরকম একটা তারা চেষ্টা করেছে। তো যাই হোক, সার্বিকভাবে বলতে গেলে বিচার প্রক্রিয়া সঠিক ছিল, সঠিকভাবে হয়েছে। একটাই শুধু প্রশ্ন এখানে রয়ে গেছে, সেটা হলো আজকাল সারা পৃথিবীব্যাপী একটা জনমত সৃষ্টি হয়েছে মৃত্যুদণ্ডের বিরুদ্ধে, ইউরোপে, পাশ্চাত্য জগতেই আর কি, মৃত্যুদণ্ডের বিরুদ্ধে। কিন্তু খোদ আমেরিকাতেও মৃত্যুদণ্ড হয়। আচ্ছা, তো সেখানে আবার একটা সংবাদপত্রে দেখলাম, কদিন আগেই ছিল, যে একজন ফাঁসির আসামি 30 বছর জেল খাটার পরে দেখা গেল সে নিরপরাধ। এই কারণেই মৃত্যুদণ্ড বিরুদ্ধে একটা জনমত আছে। তো সেটা আমাদের দেশে এখনো সে আইনটা রয়ে গেছে। তো আমাদের দেশে শুধু আমাদের দেশে কেন হবে? এটা হলে সারা পৃথিবীভাবে যদি বন্ধ হয় তাহলে বলা যায়। এখনো অধিকাংশ দেশেই, পৃথিবীর অধিকাংশ দেশেই মৃত্যুদণ্ড রয়েই গেছে। তো সুতরাং শুধু এককভাবে বাংলাদেশ বন্ধ করবে এটা ঠিক না, এটা জাতিসংঘ থেকে কোনো উদ্যোগ নাই। এবং যদি সারা পৃথিবীভাবে এটা, বা পৃথিবীর অধিকাংশ দেশ যদি মৃত্যুদণ্ড রহিত করে, তাহলে কথা হতে পারে। শুধু বাংলাদেশের ক্ষেত্রে এটাকে অ্যাপ্লিকেবল করাটা ঠিক হবে বলে আমি মনে করি না। প্রফেসর হোসেন আর কিছু যোগ করবেন? আমি একটু যোগ করতে চাই। মৃত্যুদণ্ড বেশ কিছুদিন আগে লন্ডনে এই বাংলাদেশের মানবতা বিরোধী অপরাধ সংক্রান্ত একটা কনফারেন্স হয়েছিল। সেখানে একজন ইংরেজ বিশেষজ্ঞ স্পষ্ট করে বলেছিলেন যে বাংলাদেশের গণহত্যার ক্ষেত্রে মৃত্যুদণ্ড সম্পূর্ণ যৌক্তিক। মনে রাখতে হবে, মৃত্যুদণ্ড পশ্চিম দুনিয়ায় রহিত করা হয়েছে, সম্পূর্ণ রহিত নয়, এখনো করা হয়েছে কোন ক্ষেত্রে? সাধারণ খুনের ক্ষেত্রে। কিন্তু এটা সাধারণ খুন না, এটা পরিকল্পিতভাবে ব্যাপক হারে গণহত্যা, গণধর্ষণ। তো কাজেই অপরাধের ব্যাপকতার পরিপ্রেক্ষিতে শাস্তিও ব্যাপক হতে বাধ্য। আমরা সেই দিক লক্ষ্য রেখেই আমাদের আইনটি প্রণয়ন করা হয়েছে, এবং সে আইনের আওতার মধ্যেই কিন্তু বিচারের দণ্ড দেওয়া হচ্ছে। তো কাজেই ব্যতিক্রমী অপরাধ, ব্যতিক্রমী শাস্তি, যুক্তি এর মধ্যে আছে। সেখানে অন্য আরেকটি প্রসঙ্গে যাই।
নারায়ণগঞ্জের বহুল আলোচিত 7 খুনের মামলার পুলিশ গতকাল চার্জশিট দিয়েছে আপনি জানেন, এবং 35 জনকে আসামি করে চার্জশিট দেওয়া হয়েছে। তার মধ্যে র্যাবের 3 কর্মকর্তা সহ 25 জনই হচ্ছে র্যাবের সদস্য। এবং যিনি এজাহার করেছিলেন তিনি অসন্তুষ্ট, অর্থাৎ ভিকটিমের স্ত্রী, তিনি অসন্তুষ্ট এই কারণে যে তার এজাহারের মধ্যে 6 জনের নাম ছিল, তার মধ্যে 5 জনকে এজাহার থেকে বাদ দেওয়া হয়েছে, একমাত্র নূর হোসেনকে আসামি করা হয়েছে। আগামী 11ই মে এর শুনানি হবে। সব মিলিয়ে আপনি যেহেতু এটি বহুল আলোচিত এটি হত্যাকাণ্ড এবং এটি নিয়ে বহু কথা হয়েছে, আপনি নিজেও বলেছেন, প্রফেসর আনোয়ার হোসেন বোধ করি বহুবার আলোচনা করেছেন। সো এই চার্জশিট প্রদানকে কেন্দ্র করে আপনার প্রতি এখন 1 বছর পরে, পুরো 1 বছর হয়ে গেছে, 1 বছর পরে চার্জশিট দেওয়া হলো। এরকম একটা সেন্সেশনাল মার্ডার কেস, এটাতে এত দীর্ঘ সময় লাগাটা যৌক্তিক কিনা সে প্রশ্নটা কিন্তু রয়ে গেছে। আচ্ছা, তারপরে একটা এখানে দেখার বিষয় হলো যে প্রতিজন আসামির মধ্যে 25 জনই র্যাবের। এটা র্যাবের জন্য তো বড় কলঙ্ক, এবং মানে আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর জনের একটা অত্যন্ত গর্হিত কাজ বলতে হয়। এবং এটার জন্য সরকারের তরফ থেকে সরকারের দেখা উচিত যে যাতে এই ধরনের কোনো ঘটনা না হয়, যে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে কেউ নিগৃহীত হয় বা কোনো হত্যাকাণ্ড বা এই ধরনের কোনো অপরাধ সংগঠিত হয়, এটা দেখা দরকার। এর থেকে আই ওপেনার হিসেবে কাজ করা উচিত। আর যে নারাজি দিয়েছে যে 6 জনের মধ্যে 5 জনকেই বাদ দিয়েছে, এটা তো এখন কোন যুক্তিতে বাদ গেছে সেটা চার্জশিট না দেখলে বোঝা যাবে না। সুতরাং এটা এভাবে কোনো মন্তব্য করা বোধহয় ঠিক হবে না। তো এখন যা হয়েছে চার্জশিট, সেটা ওনারা দেখতে পারেন নতুন করে যে বাকি 5 জনকে কেন বাধ্য হলে সেটা যুক্তি কারণ না থাকে, তাহলে তাদের ইনক্লুড করা উচিত এবং বিচারটা ত্বরান্বিত হওয়া দরকার। কারণ অলরেডি চার্জশিট দিয়ে 1 বছর চলে গেছে। সুতরাং এই বিচার হবে, সেখান থেকে যাবে আবার হাইকোর্টে যাবে নিশ্চয়ই, তারপরে অ্যাপিলেট ডিভিশনে যাবে। এটা বহু লম্বা একটা ব্যাপার আর কি। সুতরাং অন্তপক্ষে এই কোর্টে, ট্রায়াল কোর্টে যেন দেরি না হয়, বিলম্ব না হয়। ট্রায়াল কোর্টের পরে তো বোধহয় জজ কোর্টেও একটা অ্যাপিলের সুযোগ থাকবে, নাকি সরাসরি হাইকোর্টে? সরাসরি হাইকোর্টে যাবে। সরাসরি হাইকোর্টে যাবে, তাই বোধহয় আমার যতদূর মনে পড়ে। কারণ প্রথম বিচার তো বোধহয় ম্যাজিস্ট্রেট করা হবে না, সেকেন্ড, ওখানে যেটা দেখলাম সেকেন্ড জজ আদালতে বিচার হচ্ছে। জি, প্রফেসর ডক্টর সৈয়দ আনোয়ার হোসেন। র্যাব নানানভাবে আলোচিত এবং বিতর্কিত একটি প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। অবশ্য সামগ্রিক অর্থে শুধু র্যাব নয়, বাংলাদেশের যে কোনো প্রতিষ্ঠানই আলোচিত এবং বিতর্কিত। পুলিশ কি কম আলোচিত বিতর্কিত? রাজনীতিবিদরা কি কম আলোচিত বিতর্কিত? আমলা যারা বা আমলাতন্ত্র কি কম আলোচিত বিতর্কিত? আমি শিক্ষকরা কি কম আলোচিত বিতর্কিত? কাজে বিতর্ক ছাড়া কোনো প্রতিষ্ঠান নেই বাংলাদেশে। তো র্যাবের এই 7 খুনের সঙ্গে সম্পৃক্ততা কিন্তু একটু সূক্ষ্মভাবে যদি আমরা পর্যবেক্ষণ করি, লক্ষ্য করব যে র্যাবকে রাজনৈতিকভাবে ব্যবহার করা হয়েছে, অর্থাৎ রাজনৈতিক সংশ্লেষ রয়ে গেছে সমগ্র ব্যাপারটির মধ্যে। সেইটা কিন্তু আমার জন্য সবচেয়ে বেশি চিন্তার কারণ, উৎকণ্ঠার কারণ আর কি, যে রাজনীতিকরণ যদি যেখানে হয়, পুলিশের রাজনীতিকরণ হয়েছে আমরা জানি, বা যে কোনো আমলাতন্ত্রের রাজনীতিকরণ। যেমন ধরুন, এই তো আজকের কাগজেই দেখতে পেলাম যে 803 জন গণ পদোন্নতি হয়ে গেল। এখন জনাব খান, হাফিজউদ্দিন খান তো নিজে আমলা ছিলেন। আপনার স্মৃতিতে আছে কিনা যে এত বেশি সংখ্যক হঠাৎ করে পদোন্নতি, তো আবার নিজের পদেই, অর্থাৎ পদোন্নতি হচ্ছে, আপগ্রেডেড হল এবং সব অবস্থানেই থাকবেন। তো এখন এগুলো নানাবিধ কিন্তু ব্যত্যয় বিচ্যুতির মধ্য দিয়ে বাংলাদেশ এগুচ্ছে। এটি দৃষ্টান্ত রহিত আমি বলবো যে এই তো র্যাব যখন এই যে পদোন্নতি, এর মধ্যে কিন্তু একটা রাজনীতির সংশ্লিষ্ট হয়ে গেছে পুরোপুরি, একেবারে নিঃসন্দেহে রাজনীতির একটা উদ্দেশ্য এর মধ্যে নিহিত আছে। তো সেই জন্য বাংলাদেশের কোনো প্রতিষ্ঠানেই কিন্তু সঠিকভাবে বা নিজস্ব পদ্ধতিতে কার্যকর নয়। র্যাবের সমস্যাটা হচ্ছে এই। কিন্তু তার মানে এই নয়
একটি মহল থেকে উচ্চারিত হয়েছে, স্বদেশ থেকে বিদেশ থেকে, যে র্যাব বিলুপ্ত করতে হবে। আমি এই কথাগুলো এতক্ষণ এই জন্য বললাম, তাহলে তো বাংলাদেশে সব বিলুপ্ত করে দিতে হবে। মাথা ব্যথা হলে মাথা কেটে ফেলবো, এই ব্যবস্থাপত্রে কোনো রোগীর আস্থা থাকতে পারে না। চিকিৎসক যদি এই ব্যবস্থাপত্র দেন, তাহলে সেই চিকিৎসকের চিকিৎসা বিদ্যায় পারঙ্গমতা নিয়ে যথেষ্ট সন্দেহ সৃষ্টি হবে। তো সেই জন্য র্যাব যদি সমস্যা করে থাকে, র্যাবের সমস্যাটা কোথায় চিহ্নিত করতে হবে, তার দায়বদ্ধতা, তার স্বচ্ছতা, এই সব কিছু নিশ্চিত করা দরকার। কারণ র্যাব সব মিলিয়ে কিন্তু আমাদের জন্য একটু প্রয়োজনীয় প্রতিষ্ঠান। র্যাব যদি না থাকতো তাহলে অপরাধের পরিমাণ কতটুকু হতো? র্যাবকে বাদ দিয়ে বলুন। র্যাব তো তৈরি করা হয়েছিল যখন পুলিশের ক্ষমতা এবং পারঙ্গমতা অপর্যাপ্ত প্রমাণিত হলো, অর্থাৎ পুলিশের সঙ্গে সহযোগী। আর র্যাব তো তৈরি হচ্ছে পুলিশ থেকে, সেনাবাহিনী থেকে নিয়ে সবকিছু নেই, একটা বিশেষ বাহিনী। তো আমি বলবো যে সরকারি প্রশাসন এবং রাজনীতি যেন এই প্রতিষ্ঠানগুলোকে নিজস্ব পদ্ধতিতে এবং নিজস্ব দায়বদ্ধতা এবং স্বচ্ছতার মধ্যে কাজ করতে দেয়, তাহলে কিন্তু বাংলাদেশের পরিস্থিতি যথেষ্ট উন্নত হবে। এখানে আমার একটা বক্তব্য হলো যে আমাদের অধ্যাপক সাহেব যেটা বললেন, সব প্রতিষ্ঠানই আছে সমস্যা আছে, কিন্তু সব প্রতিষ্ঠানের সমস্যা আর আইন শৃঙ্খলা বাহিনীর সমস্যা এক করে দেখা যাবে না। সেনাবাহিনীর মধ্যে যদি সমস্যা থাকে এই ধরনের, তার তো দেশে ডিফেন্সই থাকবে না। তো আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে যদি কোনো এই ধরনের সমস্যা থাকে, তারা যদি ক্রিমিনাল অ্যাক্ট করে বা ক্রাইমকে যদি তারা প্রশ্রয় দেয় বা নিজেরাই ক্রাইম করে বসে, তো সেটা তো অত সিরিয়াস, তার রিপারকাশন অনেক বেশি। আমলারা কিছু অপকাজ করেই আসছি, সবসময় হয়ে আসছে আমাদের মধ্যে, কিন্তু তাতে দেশে যে ক্ষতি হয় বা ক্ষতি হচ্ছে, তার চেয়ে ঢের গুণে বেশি ক্ষতি হবে যদি আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে এই ধরনের কোনো। সেক্ষেত্রে প্রফেসর হোসেন যেমনটা বলছেন যে এই প্রতিষ্ঠানটি বিলুপ্ত করবার দাবি অনেকের আছে, কিন্তু আমি এটা খুব পক্ষপাতী না, বিলুপ্ত করার পক্ষপাতী না, অনেক ভালো কাজও করেছে, তারও উদাহরণ রয়ে গেছে। তবে বড় ধরনের সংস্কার দরকার। এর মধ্যে যে বাংলা ভাইকে গ্রেফতার, কিন্তু বটেই, বাংলা ভাই কেন, সবাই ওটার ওই গ্রুপটা ধরি যে 6 জনের একসঙ্গে ফাঁসি হলো, সবাই কিন্তু র্যাবই ধরেছে না। র্যাবই তো ভালো, অনেক তাদের কৃতিত্ব রয়ে গেছে, তাতে কোনো সন্দেহ নাই। এখন এদের হয়তো বা দেখা যেতে পারে লুকিং অ্যাট ইট, যে কেন এ ধরনের ঘটনাটা হলো, যে র্যাবের কিছু কর্মকর্তা কর্মচারী তারা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়লো কেন, সেটা একটা থর ইনকোয়ারি হওয়া দরকার। যে এখানে কোনো ল্যাক্সিটি আছে কিনা, কি কারণে এই জিনিসটা হলো, কেন তাদের জবাবদিহিতা কি রকম, তারা কি প্রসেসে কাজ করে, কার হুকুমে কাজ করে, সেগুলো তলিয়ে দেখা দরকার। এবং যাতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হয়, সেজন্য এই করা দরকার, যাতে এই ধরনের বদনাম না হয়। কারণ এটা একটা বড় ধরনের ইনসিডেন্ট হয়ে গেছে। বাট এই ইনসিডেন্টের বাইরেও র্যাবের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ আছে বহুদিন ধরে, ক্রস ফায়ারের অভিযোগ আছে। এবং এই যে সম্প্রতি দেখা যাচ্ছে বিভিন্ন দেশের বাইরে থেকে, বিভিন্ন মহল থেকে, বিভিন্ন দেশ থেকে, বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা নানা ধরনের অভিযোগ করছে। এবং ইদানিং দেখা যাচ্ছে যে র্যাবের বিভিন্ন সরঞ্জামাদি আমদানি করবার ক্ষেত্রে কোনো দেশ, যেমন কিছুদিন আগে জাহাজীকরণের সময় সুইজারল্যান্ডের র্যাবের জন্য যে সরঞ্জামাদি আনা হচ্ছিল ফোনে আড়ি পাতার বিষয়ে, সেটি তারা আটকে দেয়। হ্যাঁ, তো সেটা তো এখন কথা, ফোনে আড়ি পাতা তো মানবাধিকারের বিরুদ্ধে। সুতরাং যেহেতু দেশ মানবাধিকারকে অত্যন্ত বেশি মূল্য দেয়, তাদের বাধা দেবেই। আমাদের সাথে মানবাধিকার নাই, এক কথায় বলতে গেলে, সরাসরি সোজা কথায় মানবাধিকার নাই। আমরা প্রতিনিয়তই আমাদের মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। সুতরাং আমাদের জন্য এটা খুব একটা বড় খবর নয়। র্যাবের আবার একটু ব্যর্থতা, অনেক সাফল্যের পাশে কিছু ব্যর্থতাও আছে। যেমন সাগররুনি হত্যাকাণ্ডের কুল কেনারা করবার জন্য পুলিশের হাত থেকে র্যাবের হাতে দেওয়া হয়েছে, আজ পর্যন্ত কিছু হয় নাই, সুরাহা হয়নি আর কি। বহু কিছু করা হয়েছে, ওদের মরদেহ কবর থেকে তোলা হয়েছে, অনেক কিছু, কিছুই করা যায়নি। কিন্তু র্যাবের আছে কৃতিত্ব আছে এবং তাদের ফেলিওরও অনেক আছে, এবং মানবাধিকার লঙ্ঘনের কেস তো হতে সেখানে র্যাব কেন, পুলিশের ঘটনা আছে। একটা দাবি এখানে আছে এই র্যাবের সংস্কার সম্পর্কে, সেটা হলো সেখানে সামরিক বাহিনীকে ইন্ডাক্ট না করার একটা সুপারিশ আছে। সামরিক বাহিনীর লোক তো, তারা তো ক্রাইম নিয়ে ডিল করে না, ক্রাইমদেরকে ডিল করতে হয় না, এবং তাদের সে ধরনের কোনো ট্রেনিং ব্যাকগ্রাউন্ড নাই। তাদেরকে র্যাবে আনাটা যুক্তিকতা কোথায়, এই প্রশ্নটা অনেকে করছে।
তো সেটা একটা স্পেশাল বাহিনী স্পেশালভাবে করা যেতে পারে, কিন্তু সেখানে সামরিক বাহিনীকে সম্পৃক্ত করা হবে কিনা সেটা একটা প্রশ্ন। একদমই মানে এই প্রশ্নটা কিন্তু অনেকটাই প্রশ্নটা রিজনেবল আনরিজনেবল নয়। বাট সামরিক বাহিনী বাদ দিয়ে আবার র্যাবের যেই র্যাব সম্পর্কে যে ধারণাটা, ইমেজটা, বা সেটি ভয়ের হোক আর ভালোবাসার হোক, সেটি থাকবে কিনা? বাহিনীকে দিয়ে মানুষ ভয় পাবে কেন? তারা যদি আইন শৃঙ্খলা বাহিনী হয়, আমরা পুলিশকে দিকে ভয় থাকবো কেন? র্যাবকে দিকে মানুষের মধ্যে মানুষের মানে চমকে যাবে কেন? সে তো ঠিক নয়। আর যে প্রসঙ্গ আলোচনা আসলো যে গণপদোন্নতি যেটি হয়েছে, সেটি সম্পর্কে আপনার গণপদোন্নতি সম্পর্কে এর আগে আমি বহুবার বলেছি, আপনাদের বিভিন্ন ফোরামে বলেছি। কারণ এই আওয়ামী লীগ সরকার ক্ষমতা আসার পরে গত 6 বছর এরকম অনেকবারই হয়ে গেছে। প্রত্যেক একই কথা আমার, প্রমোশনের প্রথম শর্ত হলো অ্যাভেলেবিলিটি অফ এ পোস্ট, একটা ভ্যাকান্ট পোস্ট থাকতে হবে, এটা প্রথম শর্ত। তারপরে হলো যে উপযুক্ততা দেখতে হবে, পারফরমেন্স দেখতে হবে, এশিয়া রিপোর্ট ইত্যাদি ইত্যাদি, মেরিট এবং এফিসিয়েন্সি, যেটা দিতে মোটা দাগে দুইটা কথা, মেরিট এবং এফিসিয়েন্সি, এটা দেখে প্রমোশন হবে। তো পোস্ট নাই, প্রমোশন দেব, এটা তো মানে কোনো স্ট্যান্ডার্ডেই আন্তর্জাতিক মানদণ্ডে বা কোনো পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের কোনো মানদণ্ডে এটা গ্রহণযোগ্য নয়। এটা পলিটিক্যাল ব্যাপার এবং এটাকে অফিসের কর্মচারীকে খুশি করার জন্য এটা করা হচ্ছে। অনেকে বলেছে, যেগুলো যুক্তি দিয়ে বলেছে যে অনেকে দীর্ঘদিন একই পোস্টে কাজ করছে, প্রমোশন পায় না। তো এটা তো হইতেই পারে এবং এটা হচ্ছে না, কারণ এই কারণে হচ্ছে এই যে প্রমোশন, যে আমরা চাকরি করেছি, আমি চাকরি করেছি 35 বছর, আমাদের ক্ষেত্রে তো এরকম হয় নাই যে প্রমোশন ছাড়া মানে পোস্ট ছাড়া প্রমোশন দিতে হবে, কারণ অনেক বছর জয়েন্ট সেক্রেটারি, অ্যাডিশনাল ডেপুটি সেক্রেটারি হিসেবে বহু বছর চাকরি করেছি, জয়েন্ট সেক্রেটারি হিসেবে বহু বছর চাকরি করেছি, তারপরে অ্যাডিশনাল সেক্রেটারি ইত্যাদি। তো সুতরাং পোস্টের অ্যাভেলেবিলিটি ছাড়া প্রমোশন হওয়ার কথা না, হতে বা উচিত নয়, এবং এটাতে অনেক রকমের বিশৃঙ্খলা হচ্ছে এবং এখানে ল্যাং মারা হচ্ছে, কে কেমন করে তদবির করে আগে যেতে পারে সেই তদবির হচ্ছে। মানে এর বহু রকমের ইমপ্লিকেশন রয়ে গেছে, যেটা লিখতে গেলে থিসিস লেখা যাবে। এটা একটা থিসিসেরই ব্যাপার, লিখতে গেলে আমার সাহেব। মানে এর নেতিবাচক প্রভাবটা কি হতে পারে বলে মনে করেন আপনি? এর কোন নেতিবাচক প্রভাব আছে বলে আমি মনে করি না, একদম নেতিবাচক প্রভাব নেই প্রশাসনে। আপনি নেতিবাচক, সব নেতিবাচক, সব নেতিবাচক, ইতিবাচক কোনো প্রভাব নেই। এখানে একটা তথ্য যোগ করি, আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে 80 দশকের মাঝামাঝি একটি সংকট দেখা গেল যে অনেক যোগ্য শিক্ষক আছেন কিন্তু পদ নাই, এবং পদ না থাকার জন্য পদোন্নতি পান না। অতীতে যদি চাই, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতো মনীষী, তিনিও সহযোগী অধ্যাপক বা রিডার হিসেবে অবসর গ্রহণ করেছেন। এটা আমাদের লজ্জার ব্যাপার, লজ্জার ব্যাপার। এবং অধ্যাপক সর্দার ফজলুল করিমের মতো ব্যক্তিত্ব, যেহেতু কোনো রাজনৈতিক দলে সম্পৃক্ত ছিলেন না এবং তার বিভাগও তার জন্য তৎপর ছিল না, তিনিও সহযোগী অধ্যাপক হিসেবে অবসরে গেছেন। তো আমাদের ওই মধ্য 80 দশকে রাজনীতিবিদ শিক্ষক যারা, অর্থাৎ আমাদের তো প্যানেল ভাগ আছে, প্যানেলে তারা রাজনীতি করেন, সরকার বিরোধী, তারা একটা ঐকমত্যে পৌঁছলেন যে পদ পুনর্বিন্যাসের মাধ্যমে যোগ্য শিক্ষককে পদোন্নতি দেওয়া যায় কিনা। তো এটাকে বলি আমরা রিস্ট্রাকচারিং। যেমন ধরুন, আমি সহযোগী অধ্যাপকের পদে আছি, বহুদিন পদোন্নতি পাচ্ছি না, পদ নাই। তো নির্বাচনী সভা আমাকে আমার যাবতীয় তথ্য বিচার বিবেচনা করে আমাকে অধ্যাপক করে দিল, আমার পদটাই অধ্যাপক হয়ে গেল। আমি যখন অধ্যাপকের পদ থেকে অবসর নেব, তখন আমার পদটা কিন্তু পুরনো অবস্থানে চলে গেল, সহযোগী অধ্যাপক। কিন্তু এই সুযোগটির যথেষ্ট অপব্যবহার হয়েছে বিশ্ববিদ্যালয়ে। আমার মনে হয় সরকার বা লোক প্রশাসন মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয় বিশ্ববিদ্যালয় থেকে এই ধারণাটা পেয়েছে। বিশ্ববিদ্যালয় কিন্তু, আমি জনাব হাফিজউদ্দিন খানের সঙ্গে একমত, এই ধরনের পদোন্নতির মধ্য দিয়ে নেতিবাচক শিক্ষা পরিবেশ তৈরি হয়েছে। অযোগ্য ব্যক্তিকে নানানভাবে পদ পুনর্বিন্যাসের মাধ্যমে দেওয়া হয়েছে এবং এটা কিন্তু যাকে বলা হয় শিক্ষার পরিবেশ নষ্ট করে ফেলেছে, প্রশাসনও কিন্তু নষ্ট করে ফেলবে। এটা আমার একেবারে নিশ্চিত ধারণা। এবং ইতিমধ্যেই যে ধরনের একটা বিশৃঙ্খল পরিবেশ তৈরি হয়েছে সচিবালয়, তাতে করে কিন্তু ভবিষ্যৎ
আমি সম্পর্কে শঙ্কিত আর কি। এটা তো মানে বললাম তো, এটা কোনো ইতিবাচক কোনো ইফেক্টই নাই, সবকিছুই নেতিবাচক। ইউনিভার্সিটি সম্পর্কে আমরা যখন ছাত্র ছিলাম ইউনিভার্সিটিতে 57 to 61, আমাদের আর্টস বিল্ডিং এ আমার যত মনে পড়ে বোধহয় 4 জন কি 5 জন প্রফেসর ছিলেন, কি তার কম বোধহয় হবে। আমাদের ডিপার্টমেন্টে ছিলেন, ইকোনমিক্সে ছিলেন, হিস্ট্রিতে ছিলেন, আন্দালিব সাহেব ছিলেন, এরকম বোধহয় 5-6 জন হতে পারে বড় জোর। আমি আনোয়ার সাহেব বোধহয় আমাকে কাট করতে পারেন। আর এখন তো লেকচারার্সে সিনিয়রদের সংখ্যা বেশি, তাই না? এখন তাই তো হয়ে গেছে, এখন তো অধ্যাপকের সংখ্যা বেশি, আপগ্রেডেড হয়ে যায়, অধ্যাপকের সংখ্যা বেশি। এবং এমন আমি দায়িত্ব নিয়ে বলছি, আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেক অধ্যাপক প্রভাষক হবার যোগ্যতা রাখেন না। আমি স্পষ্ট দ্রুত প্রমোশন হয়ে যাচ্ছে এবং অধ্যাপক হয়ে গেছে, অনেক কিছু বিশ্ববিদ্যালয়ের সঙ্গে আমার কোনো কাজ করার কোনো সুযোগ হয় নাই। শুধু 2 বছর ছিলাম আমি ওপেন ইউনিভার্সিটিতে, ওদের বোর্ড অফ গভর্নর্স বলে, যেটা এখানে সিন্ডিকেট বলে, বোর্ড অফ গভর্নর্স, ওখানে আমি 2 বছর সদস্য ছিলাম। তখন দেখেছি, আমার ধারণাই ছিল না। ওখানে যে প্রথম শুনলাম যে অটোমেটিক পোস্ট আপগ্রেড হয়ে যাবে, অ্যাজ সুন অ্যাজ ইউ অ্যাকোয়ার দি কোয়ালিফিকেশন অফ এ পার্টিকুলার পোস্ট, আপনার পোস্ট আপগ্রেড হয়ে চলে যাবে ওই পোস্টে। এটা যেমন ধরুন, এটা আবার কিন্তু পূর্ব শর্ত আছে, সেগুলো হাস্যকর পূর্ব শর্ত। যেমন কেউ যদি, তার প্রকাশনা থাক বা না থাক, কেউ যদি ছাত্র উপদেষ্টা হয়, এটার জন্য কিন্তু ইউনিভার্সিটি থেকে একটু মাসোহারা দেওয়া হয় বিভাগীয় ছাত্র উপদেষ্টাদের। আচ্ছা, তারপরে কেউ যদি প্রক্টর হয়, সহকারী প্রক্টর হয়, মাসোহারা পায়, সুবিধা পায়। আবাসিক শিক্ষক হয়, প্রভোস্ট হয়, তার জন্য পয়েন্ট। কিন্তু এটি তো আসলে প্রভাষক বা সহযোগী অধ্যাপক হবার জন্য সুবিধা ভোগ করে গেছে ইতিমধ্যে। এখন সেগুলো তো প্রশাসনিক দায়িত্ব, সেটির সঙ্গে আনএকাডেমিক কাজের জন্য একাডেমিক পুরস্কার দিচ্ছে। মূল ধারণাটার মধ্যে কত বড় ধরনের একটা অসঙ্গতি রয়ে গেছে আর কি। এটা নিয়ে বহুবার আমি বলেছি, কেউ গুরুত্ব ওই আইডিয়া ঠিকই আপনি বলেছেন। ইউনিভার্সিটি থেকে এই আইডিয়াটা ওদের সরকার পেয়েছে এবং এই গণহারে প্রমোশন দিচ্ছে। প্রশাসন তো একদম নষ্ট হয়ে গেছে চরমভাবে। অন্যদিকে দৃষ্টি দিই, সবার দৃষ্টি এখন যেদিকে, ঢাকা উত্তর, দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাচনের দিকে। সো নির্বাচনী প্রচারণা ইতিমধ্যে শুরু হয়ে গেছে। আপনাদের প্রতিক্রিয়া কি? কেমন নগরী দেখতে চান আপনারা? কেমন নগর পিতা চান? যদিও ঢাকা মহানগরীতে 2 জন পিতাকে পাবেন 28 এপ্রিলের পরে, যদি নির্বাচন ঠিকঠাক মতো হয়। কে শুরু করবেন? হাফিজউদ্দিন খান। না, তো এখন আমরা 2 জন নগর পিতা পাবো, ঠিক আছে, এটা তো একটা সমস্যা। এক নগরের 2 পিতা, এক নগরের 2 পিতা। এবং আজকে সৈয়দ আবুল মনসুর সাহেব একটা আর্টিকেল লিখেছিলেন, পড়েছিলাম, যে সংবিধানে লেখা আছে ঢাকা বাংলাদেশের রাজধানী। এখন কোন ঢাকা? সেটি নিয়ে তো কিন্তু একজন রিটও করেছিলেন, একজন আইনজীবী, সেটি খারিজ হয়ে যায়, খারিজ হয়ে গেছে। এটা একটা প্রশ্ন হয়ে গেছে এখন। তারপর ঢাকা বানানটা যে চেঞ্জ করা হলো, সে সংবিধানে করা হয়েছে কিনা আমি ঠিক মনে পড়ছে না, দেখতে হবে। ঢাকা যে বানান, যেটা অরিজিনাল, যেটা সেটি আছে নাকি সংবিধানে পরিবর্তন হয়েছে? আচ্ছা, তাহলে বাজ রক্ষা, সর্বশেষ সংস্কার। আচ্ছা, তাহলে একটা রক্ষা। এখন ঢাকাতে আমাদের একটাই সান্ত্বনা যে 13 বছর, প্রায় 13 বছর পরে এই কর্পোরেশনের নির্বাচন হচ্ছে। এবং 8 বছর না 13 বছর 2002 সালে ফেব্রুয়ারি মাসে নির্বাচন হয়েছিল। 2002-তে ফেব্রুয়ারিতে নির্বাচন, 13 বছরই তো হচ্ছে। 13 বছরই হয়ে গেছে এখন। কিন্তু চট্টগ্রামেরটা আবার একটু আগে, রেগুলার হয়েছে। এটা তো ইচ্ছাকৃতভাবে পলিটিক্যাল কারণে নির্বাচন বন্ধ রাখা হয়েছিল, সবাই তাই ধারণা। এখন নগরের সেবা, কর্পোরেশন সেবা কার্যক্রম প্র্যাকটিক্যালি নাই। অ্যাটলিস্ট আমার অঞ্চল সম্বন্ধে আমি জানি কোন রকম কার্যক্রম নাই। মানে রাস্তাঘাটের যে কি করুণ অবস্থা, তারপরে স্ট্রিট লাইট জ্বলে না, কাকে বলার কোনো লোক তো নাই। কারণ হলো যে সিটি কর্পোরেশনের, আমরা তো মেয়রকে ধরা সম্ভব হয় না, সম্ভব হবেও না। কাউন্সিলরকে হাতের কাছে পাবো, আগে কমিশনার বলতে, এখন কাউন্সিলর তো নাই। কার কাছে অভিযোগটা করবো? আমি আমার অঞ্চল সম্বন্ধে আমি একাধিকবার চেষ্টা করেছি, যারা অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে এই কয়েক বছর চালাইলেন, অন্তত তারা একজন পুরানা ব্যুরোক্র্যাট হিসেবে, তাদের কাছে আমি একাধিকবার টেলিফোন করেছি, খুব একটা লাভ হয় নাই। শুধু একবার আমার বাসার সামনে লাইট পড়ছে, লাইটটা অনেকদিন জ্বলে না, তো
অ্যাডমিনিস্ট্রেটর সাহেবকে বলেছিলাম, কাজ হয় নাই। পরে আবার একদিন টেলিফোন করলাম, তার পিএ ধরলো টেলিফোনটা। পিএ আমাকে চিনতে পারলো। সে বলে, স্যার আমি লেগে যাবে আজকে রাইট। দেখলাম তাতে লেগে গেছে। তো দিলাম যে পিএ মোর ইফেক্টিভ। এটা আমার প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা। আর আমাদের তো, আমার সেক্টর ওয়ার্ডে তো আরো খারাপ অবস্থা, এই কারণে যে আমাদের কাউন্সিলর কমিশনার যে ছিলেন তিনি বহু আগেই ইন্তেকাল করেছেন। তার মানে আমরা বহুদিন থেকেই কমিশনারের কাউন্সিলর সেবা থেকে নির্বাচন হচ্ছে আর কি সব মিলিয়ে। আর আপনারা তো নির্বাচন পর্যবেক্ষণও করছেন, নির্বাচনের নানান করছি। আমরা তো সুজন থেকে অনুষ্ঠানও করবো আগামী 16 তারিখ এবং 17 তারিখে 2 জায়গাতে, 2 সেন্টারে। তারপরে ইলেকশন ওয়ার্কিং গ্রুপের সঙ্গেও কনফারেন্স মিটিং আছে ইত্যাদি। এখন আমাদের উত্তরা মানে নর্থ ঢাকা সিটি নর্থে তো ক্যান্ডিডেট এখন ধরতে গেলে একজনই আছে, মানে ফরমিডেবল ক্যান্ডিডেট বলতে যেটা বোঝায়। বিএনপির ব্যাপারটা মানে বিএনপি বা আদর্শ ঢাকা আন্দোলন যারা করছেন তাদেরটা আজকে নিশ্চিত হবে। বৃহস্পতিবার গেলে বোঝা যাবে আজকে বৃহস্পতিবার গেলে নিশ্চিত ফরমিডেবল ক্যান্ডিডেট কি আসবে কিনা। তা না আসলে তো অনেকটা একতরফা নির্বাচনের মতনই মনে হয় হয়ে যাবে। আর দ্বিতীয় কথা হলো সেটির দায়িত্ব সরকারকে দেয়া যাবে না। না না, সরকারের কোনো দোষ নয়, সরকারের কোনো দোষ নয়। তবে এখানে একটা জিনিস কিন্তু আছে, এই যে আওয়াল সাহেব যে বারবার আপিল করছেন, উত্তরায় 13 নম্বর সেক্টরের রাস্তাঘাট মেনটেন করে সিটি কর্পোরেশন, স্ট্রিট লাইট সিটি কর্পোরেশন দেয়। আচ্ছা, ওরা মিউনিসিপাল ট্যাক্স দেয়, কিন্তু এখনো তারা হরিরামপুর ইউনিয়নে রয়ে গেছে। তো এটা তো একটা সিটি ম্যাপের মধ্যে, তারা ঢাকা সিটি কর্পোরেশনের ম্যাপের মধ্যে আছে। আচ্ছা, এটা তো একটা অসঙ্গতি। এই গ্রাউন্ডে তো মানে বারবার করে আপিল করছেন ওনারা, জানি না শেষ পর্যন্ত কি হবে। তো একটা হলো যে ইলেকশন কমিশনকে দেখা যাচ্ছে যে অনেকটা নির্বিকার, যে তারা এরা কোড অফ কন্ডাক্ট ভঙ্গ করছে কিনা, নির্বাচনী যে আচরণ বিধিমালা ভঙ্গ হচ্ছে কিনা। চিটাঙের ব্যাপারটা দেখা যাচ্ছে যে বারবার কমপ্লেন হচ্ছে, রিটার্নিং অফিসার এরা নজর আনতেছে, ইলেকশন কমিশন কোনো অ্যাকশন নিচ্ছে না। এবং লেটেস্ট একটা মেসেজ পেলাম, তাতে SMS, তাতে দেখা যাচ্ছে যে নির্বাচন কমিশন বলেছে, কমিশনার শাহনাজ সাহেব বলেছে যে কোনো কিছু হয় নাই, কোনো ভঙ্গ হয় নাই। অথচ রিটার্নিং অফিসার কিন্তু বলেছে, আমরা সময় পথে দেখেছি, আপনার ডিসিশন আনার সময় দেখেছেন নিশ্চয়ই। আচ্ছা আচ্ছা, তো এখন এতে এমনিতে আমাদের বর্তমান নির্বাচন কমিশনের উপরে মানুষের আস্থা। আর একটি শীর্ষ দৈনিক তো প্রায় প্রতিনিয়তই রিপোর্ট করছে যে প্রধান নির্বাচন কমিশনার একাই সব সিদ্ধান্ত নেন, বাকি কমিশনারদেরকে পাত্তাই দিচ্ছেন না। এটা তো আমার নিজের অভিজ্ঞতা দায়ী আছে। আমরা যখন সুজন থেকে দেখা করতে গিয়েছিলাম নতুন কমিশন গঠন হওয়ার পরে, তো এর আগে যখন গিয়েছি তখন ফুল কমিশনের সঙ্গে আমরা মিট করেছি, কিন্তু যখন নতুন কমিশন আসলো আমরা গিয়েছিলাম ওই একা সিইসির সঙ্গে আমাদের শুধু দেখা হয়েছে, একবার না দুবার। অন্যদের নিয়ে উনি বসেন না আর কি, এটা তো পুরাতন কথা। তারপরে সিটি কর্পোরেশনের মধ্যে এমনিতে মানুষের আস্থার অভাব অবশ্যই রয়ে গেছে, আমার নিজেরও আস্থার অভাব আছে, ফ্র্যাঙ্কলি স্পিকিং, মানে সত্যি কথা বলতে ইলেকশন কমিশনের উপরে। সুতরাং তারা এবার তাদের এটা হলো এসিড টেস্ট, যে ইলেকশন তারা কেমন করবে। উপজেলা ইলেকশন যে ঘটনা হয়েছে তার পুনরাবৃত্তি হয় কি হয় না সেটা দেখার বিষয় রয়ে গেছে। তো এখন সেইটা ওই যে একটা গান আছে, তোরা যে যা বলিস ভাই, তো সেই গানের সুরে বলি যে সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে নানান সংশয়, নানান উৎকণ্ঠা আমাদের আছে, কিন্তু আমি প্রাথমিকভাবে ইতিবাচক প্রতিক্রিয়া ব্যক্ত করছি। লক্ষ্য করুন, সিটি কর্পোরেশন নির্বাচনের তফসিল ঘোষিত হল, আর রাতারাতি বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট বদলে গেল। 3 মাসের জঙ্গিবাদী নাশকতামূলক তথাকথিত আন্দোলন উবে গেল। ককটেল নেই, আপনার কথা ভালো, আপনি ঠিকই বলেছেন, আমার বক্তব্য উচিত ছিল, আপনি ঠিকই পয়েন্ট বলেছেন, আমি একমত। এই সিটি কর্পোরেশনের নির্বাচনের ডেটটা কিন্তু যে ফিক্স করে 28শে এপ্রিল, এটা কিন্তু যে পুলিশের সাজেশন অনুসারী করা হয়েছে, এইটা নির্বাচন কমিশন তাদের নিজস্ব ওন জাজমেন্ট অ্যাপ্লাই করে নাই। এইটাই একটা এগুলো বিষয় কিন্তু পরে আসছে। আপনি ঠিকই বলেছেন আর কি, নির্বাচন কমিশনের এখতিয়ারভুক্ত কাজ অন্য মানুষে করে আর কি, বা অন্য প্রতিষ্ঠান করে, এটা প্রশ্ন আছে। আপনি লক্ষ্য করুন যে রাতারাতি বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট বদলে গেল।
বেগম খালেদা জিয়া স্বাভাবিক জীবনে ফিরে গেলেন এবং তিনি অফিস থেকে আদালতে গেলেন, আত্মসমর্পণ করলেন, শুনানি হলো, জামিন পেলেন, তারপরে কোকোর কবরটি জিয়ারত করলেন, যেটা বহুদিন আগে করা উচিত ছিল, পারেননি, করতে পারেননি। বাড়ি ফিরে গেলেন, জনগণ স্বস্তিতে আছে, পেট্রোল বোমার আতঙ্ক থেকে মুক্ত হয়েছে। সব প্রধানমন্ত্রী ভাষায় পরাজয়ের গ্লানি নিয়ে বাড়ি ফিরে গেলেন। না, আমি কিন্তু এই কথা মাননীয় প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের সঙ্গে সবিনয় আমি দ্বিমত পোষণ করব। কারণ সরকারে যারা থাকে তাদেরকে অনেক বড় মনের হতে হয়। সরকারের উচিত হবে ছলে বলে কৌশলে মিষ্টি কথায় বিরোধী মহলকে নির্বাচনী প্রক্রিয়ার সঙ্গে সম্পৃক্ত করানো, কিন্তু উস্কানিমূলক তির্যক মন্তব্য করে তাদেরকে চটিয়ে দিয়ে রাজনীতিতে আর নতুন জটিলতা, মানে কাটা খায় নুনের ছিটে দেওয়া, অদূরদর্শী হবে। খালেদা জিয়া ব্যর্থ না পরাজিত, সে বিচারের ভারটা জনগণের হাতেই ছেড়ে দেওয়া হোক না কেন, জনগণই বিচার করবে। কারণ হচ্ছে এই 3 মাসের নাশকতামূলক তথাকথিত আন্দোলনের মধ্যে 134 জন মানুষ মৃত্যু হয়েছে, 1000-এর বেশি আহত, কত যে কি ঘটনা ঘটেছে, সব সাধারণ মানুষ। একটি রাজনীতিবিদের গায়ে ফুলের ঘাও লাগেনি 3 মাসে। তো কাজেই জনগণকে বিচার করতে দিন যে এই রাজনীতি জনগণ বান্ধব না গণবৈরী, এটা তারাই পারবে। তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে মাননীয় প্রধানমন্ত্রী যদি এই কথা বলতেন যে খালেদা জিয়া নিজের সুস্থ বুদ্ধিতে ফিরে এসেছেন, আমরা স্বাগত জানাচ্ছি। আমরা চাইব যে তিনি ভবিষ্যতেও এমনি ধরনের যুক্তিভিত্তিক সিদ্ধান্তের কাছে নিজেকে আত্মসমর্পণ করবেন, দেশ এবং জনগণের বৈরী কোনো কাজ করবেন না, এই ধরনের এটা রাজনীতি হতো। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী যে কথাটি বলেছেন, এটা আমি সবিনয় তার প্রতি পরিপূর্ণ সম্মান শ্রদ্ধা প্রদর্শনপূর্বক সবিনয় বলছি, এটি অনাকাঙ্ক্ষিত একটি মন্তব্য হয়েছে তার অবস্থান থেকে। কারণ তিনি দেশের প্রধানমন্ত্রী, তিনি কিন্তু আওয়ামী লীগের প্রধানমন্ত্রী না, এটা ভাবতে হবে আর কি। আর সিটি কর্পোরেশন নির্বাচন যে কথাটা আমি বলছিলাম, যে এটা অনেকটা ছেলে ভুলানো পুতুলের মতো, ছোট বাচ্চা কাঁদছে, একটা পুতুল বা টফি ধরিয়ে দিলাম, চুপ করে গেল। বাংলাদেশের মানুষ কিন্তু নির্বাচনমুখী, বাংলাদেশের রাজনীতিও নির্বাচনমুখী। নির্বাচন এলো তো আমরা ঝাঁপিয়ে পড়লাম নির্বাচনে আর কি, সেটাই স্বাভাবিক। হ্যাঁ, নির্বাচন বয়কট করা হয়েছে, সেটা অস্বীকার করছে না, সেটার মধ্যেও একটা রাজনীতি আছে। কিন্তু বিএনপির ইতিহাস হচ্ছে তারা স্থানীয় পর্যায়ে নির্বাচন বয়কট করেনি, কারণ তাদের ইতিবাচক ঐতিহ্য আছে। কারণ 5টি সিটি কর্পোরেশন নির্বাচনে তারা 5টিতে বিজয়ী হয়েছিল এবং সরকারি দল ক্ষমতাসীন থাকা সত্ত্বেও পরাজিত হয়েছিল। তো সব মিলিয়ে তাদের একটা ইতিবাচক সিদ্ধান্ত নেবার পক্ষে ঐতিহ্য ভিত্তিক যুক্তি আছে আর কি। তো এখন আমার কাছে মনে হয় বাংলাদেশে যদি আমাদের বিশ্ববিদ্যালয় 73-এর অধ্যাদেশের মতো সারা বছর শিক্ষকরা নির্বাচন করেন আর কি, তাতে করে শিক্ষক এবং যারা ভোটার শিক্ষক তাদের মধ্যে বেশ একটা সামাজিক যোগাযোগ হয়। এখন আমরা কিছুক্ষণ আগেই তো আমরা 3 জনে মিলেই টেলিভিশনের পর্দায় ফুটেজ দেখছিলাম যে প্রার্থীরা কত সুন্দর ইতর ভদ্র নির্বিশেষে সবার সঙ্গে হাত মিলাচ্ছেন, কুশল বিনিময় করছেন। এটা তো সম্ভব না। যেই নির্বাচন শেষ হয়ে যাবে তখন কিন্তু আপনি আপনার ভোটারকে আপনিই চিনবেন না, মাননীয় রাজনীতিবিদরা আর কি। তো কাজে সারা বছর নির্বাচন থাকলে জনগণ অন্তত রাজনীতিবিদদের কৃপা দৃষ্টিতে থাকতেন, এ ধরনের নাশকতামূলক আন্দোলন হতো না। এটা একটা ব্যাপার। আচ্ছা, ইতিবাচক কথার পাশাপাশি আবার উৎকণ্ঠার কথাটা বলি। ধরুন নির্বাচন হয়ে গেল, ভালো মতো হয়ে গেল, ভালো মতো হওয়ার নির্বাচন এমন একটা আশা করার পক্ষে কিন্তু নানাবিধ নেতিবাচক যুক্তি রয়ে গেছে আর কি। আপনি যেমন নির্বাচন কমিশনের কথা বললেন, নির্বাচন কমিশনের আইনে কিন্তু যথেষ্ট শক্তিশালী কাগজে পত্রে, কিন্তু শক্তি প্রদর্শনমূলক কোন দৃষ্টান্ত নির্বাচন কমিশন আজও প্রতিষ্ঠা করতে পারেনি। আপনি বললেন যে একটা আপনার যোগ করতে চাই এর সঙ্গে, ইন্ডিয়ার সঙ্গে তুলনা করলে দেখা যাবে বাংলাদেশ নির্বাচন কমিশন অনেক ক্ষেত্রেই বেশি শক্তিশালী।
ভারতে নির্বাচন কমিশন রাজনীতিবিদদের জন্য ত্রাস। নির্বাচন কমিশন নির্বাচন সংক্রান্ত বিষয়ে যে কথা বলবে সেটাই চূড়ান্ত, আর আমাদের নির্বাচন কমিশন সরকারের দিকে তাকিয়ে থাকে। মিস্টার খান বলছেন যে কাগজে কলমে তারা ভারতের নির্বাচন কমিশনের চেয়ে শক্তিশালী বেশি, কিন্তু শক্তি তো প্রয়োগ করছেন না। এটা আসলে অ্যাসার্ট না করলে তো হবে না। দেখুন, আমার একটা উপলব্ধ সত্য হচ্ছে যে কাগজে কি থাকলো না থাকলো তার চেয়ে বড় কথা হচ্ছে কোন ব্যক্তি প্রধান নির্বাহী হিসাবে একটি প্রতিষ্ঠানের নেতৃত্ব দেন, তার উপরে কিন্তু ওই প্রতিষ্ঠানের সাফল্য ব্যর্থতা অনেকটা নির্ভর। আমি আত্মকথন হয়ে গেলেও প্রাসঙ্গিকতার স্বার্থে একটু কথা বলি। আমি যখন বাংলা একাডেমিতে কর্মরত ছিলাম, বাংলা একাডেমির কিন্তু স্বায়ত্তশাসন বলতে কিছু ছিল না, কিন্তু আমার সময় যিনি সম্মানিত সচিব, তাকে আমি খুব শ্রদ্ধা করি, সৈয়দ ইউসুফ হোসেন, আরো 2-3 জন সচিবের সঙ্গে আমি কাজ করেছি। তারা কিন্তু আমার কাজে কোনোদিনই বাংলা একাডেমির কোনো কাজে হস্তক্ষেপ করেননি, এবং সেটা আমি নিশ্চিত করেছি। আমি বারবার যখনই হস্তক্ষেপের প্রশ্ন এসেছে আমি বারবার নিশ্চিত করেছি। যেমন একটি দৃষ্টান্ত দিই, বাংলা একাডেমিতে কার্যনির্বাহী পরিষদ 1978-এর অর্ডিন্যান্স অনুযায়ী নির্বাচিত হবার কথা, এবং আমি 9 বছর পরে প্রথম নির্বাচন করি। তার বিরুদ্ধে কিন্তু সরকারি বিরোধিতা ছিল, কিন্তু আমি সেটা নির্বাচন করেছিলাম, এবং 99 নির্বাচনের পরে আজ অবধি 2015 বাংলা একাডেমির কার্যনির্বাহী পরিষদ নির্বাচিত নয়। কাজেই এটা কিন্তু গণতান্ত্রিক প্রতিষ্ঠান নয়। তো আমি করতে পেরেছিলাম কারণ আমি জোরের সঙ্গে বাংলা একাডেমির স্বায়ত্তশাসন প্রতিষ্ঠা করবার চেষ্টা করছি। সেই জন্য তাত্ত্বিকভাবে হোক বাস্তবিকভাবে হোক আমি মনে করি প্রতিষ্ঠানের যিনি নেতৃত্ব দেবেন তার উপরে প্রতিষ্ঠানটির ভাবমূর্তি, কার্যকারিতা, সক্ষমতা অনেকটা নির্ভর করে। আচ্ছা, সিটি কর্পোরেশন নির্বাচন কমিশন নিয়ে আস্থার অভাব আমারও আছে আর কি, কারণ আস্থা সৃষ্টিকারী কোন নজির তারা স্থাপন করতে পারেননি। আচ্ছা, সিটি কর্পোরেশন দেখছি প্রার্থীরা স্বপ্নের জাল বুনে দিচ্ছেন, ভোটারদের কাছে একের পর এক অঙ্গীকারে ফুলঝুরি তৈরি করছেন, কিন্তু তাদের ক্ষমতাটা কোথায়? কাগজে পত্রে রাস্তা মেরামত, মশা মারা এবং কর আদায় করা। আপনি হয়তো একটা বাড়ি করলেন, বাড়ি করবার সময় আপনার নিজের সঞ্চয় ধার কর্য করে এদিক সেদিক থেকে কোন রকম একটা বাড়ি করলেন, বাড়ি করবার সময় কিন্তু সরকারি কোনো সহযোগিতা আপনি পাবেন না। একটা HBFC বলে একটা প্রতিষ্ঠান আছে, সেখানে ঘুষের টাকা গুনতে হয় আপনার ঋণের টাকা আনতে গেলে। আচ্ছা, বাড়ি যেই মাত্র করলেন তখন সিটি কর্পোরেশন ইন্সপেক্টর আপনার বাড়ি দরজায় গিয়ে হাজির যে এই পরিমাণ ট্যাক্স, এবং তাকে যদি আপনি সন্তুষ্ট না করতে পারেন আপনার ট্যাক্সের পরিমাণ অনেক বেড়ে যাবে। তো সিটি কর্পোরেশন কি জনবৈরী প্রতিষ্ঠান? এটা আমার প্রশ্ন। তো যে সিটি কর্পোরেশনের হাতে কোনো ক্ষমতা নেই, সেখানে নির্বাচিত হয়ে নগরপিতারা একে সুন্দর একটা স্বপ্নপুরীতে পরিণত করবেন, এটা আমি বিশ্বাস করতে পারছি না। আচ্ছা, আর একটা কথা হচ্ছে, আপনি যেমন বললেন কোনটা বাংলাদেশের রাজধানী, কোন ঢাকা, উত্তর ঢাকা না দক্ষিণ ঢাকা, সেটা প্রশ্ন আছে। সিটি কর্পোরেশন বিভক্ত হবার পরে আইন যে বিভক্ত হবে সেই কাজটা কিন্তু হয়নি। নির্বাচিত নগরপিতারা কিন্তু কাজ করতে পারবেন না আইনি জটিলতার কারণে, সেদিকটা কিন্তু নিশ্চিত করা হয়নি। যে ক্ষমতার বিভাজন একটাই, সিটি কর্পোরেশন আইন তো একটাই, কিন্তু কর্পোরেশন তো দুইটা। হ্যাঁ, দুটো হয়ে গেছে, আইন তো একটা। সেই জন্য বলছি যে উত্তর ঢাকা দক্ষিণ ঢাকা এইভাবে আইন তো বদল করতে হবে না, আইন তো কঠিন ব্যাপার। আপনি তো অভিন্ন আইন দিয়ে দুটো আইনের মারপেঁচে তো অনেক কিছু বন্ধ হয়ে যেতে পারে, অনেক কিছু চালাতে পারবেন না। এবং আমি যখন এটা প্রথম বিভাজন হয় ঢাকা সিটি কর্পোরেশন নির্বাহী আদেশের, তখন আমি একটা চ্যানেলে বলেছিলাম যে লর্ড কার্জন বাংলা ভাগ করেছিলেন প্রশাসনিক যুক্তির দোহাই দিয়ে। ভারতীয়রা কিন্তু এতে মুসলমানদের সুবিধা হয়েছিল, হিন্দু সম্প্রদায় কিন্তু আবেগের বশে অনেক বিরোধী আন্দোলন, জোরালো আন্দোলন গড়ে তুলেছিল। তারপরে 1911-তে বঙ্গভঙ্গ রদ করে 2 বঙ্গ জোড়া লাগলো। ইতিহাসের বইগুলোতে প্রায়শই বলা আছে যে প্রচন্ড আন্দোলনের মুখে ব্রিটিশ সরকার এটা রদ করেছিল।
কিন্তু ইতিহাসে অনালোচিত তথ্যটি হচ্ছে ব্রিটিশ সরকার এটা ভাগ করবার পরে দেখলো রাজস্ব আদায় বেশ জটিল হয়ে গেছে। কাজে রাজস্ব আদায়ের জটিলতা এড়িয়ে যাবার জন্য বাংলাকে আবার জোড়া লাগিয়ে ছেড়ে দামাকে দেওয়া। আপনি কি আশা করছেন যে ভবিষ্যতে ঢাকাও আবার এক হয়ে যাবে? এখানে একটা পয়েন্ট হলো যে সিটি গভর্নেন্স নিয়ে আমাদের দেশে অনেক লিটারেচার রয়ে গেছে, অধ্যাপক নিশ্চয়ই জানেন। অনেক অনেক গবেষণা হয়েছে, অনেক এর উপরে সেমিনার হয়েছে, রাউন্ড টেবল হয়েছে, ডিসকাশন হয়েছে, তারপরে বই পুস্তক লেখা হয়েছে গভর্নেন্সের উপরে। অনেক বই, আমার কাছেও বই অনেকগুলোই রয়ে গেছে, কিন্তু এগুলো একটাও তো কোনো সরকার শোনে নাই বা শুনতে চায়ও নাই, দেখাও নাই, দেখেও দেখে নাই। তো সুতরাং সিটি কর্পোরেশনের মেয়র সাহেবকে ইলেক্টেড আমরা করলাম, খুব ভালো মেয়র সিলেক্ট করলাম মনে কর ভোট দিয়ে, উপযুক্ত এবং শেষের দিকে। এখন তো প্রশ্ন যেটি আছে এই আলোচনা তো আরো আমরা করতেও হবে, কিন্তু কারণ আগের মেয়ররা সবাই দলমত নির্বিশেষে মেট্রোপলিটন গভর্নমেন্ট চাইছিলেন, সবাই বলছেন। এখন প্রশ্ন হচ্ছে যে নির্বাচনটি শেষ পর্যন্ত ঠিকঠাক ভাবে হয় কিনা সেটি একটি প্রশ্ন। নির্বাচনে বিএনপি আসলো শেষ পর্যন্ত যারা থাকবে কিনা সেটি একটি প্রশ্ন। এবং যে আন্দোলনের কথা প্রফেসর হোসাইন উল্লেখ করলেন যে জ্বালাও পোড়াও, সেটি আসলে পার্মানেন্টলি বা একটা দীর্ঘ সময়ের জন্য বন্ধ হলো কিনা, মানে অনিশ্চয়তা, যে রাজনৈতিক অনিশ্চয়তার মধ্যে বাংলাদেশ ছিল, সেখান থেকে বাংলাদেশ বেরোতে পারলো কিনা। যেটা উই ক্যান ফোরসি এট এই মুহূর্তে যেটা আমরা দেখতে পাই সেটা হলো যে নির্বাচনটা কেমন হয়, কেমন হবে। যদি গ্রহণযোগ্য নির্বাচন হয় এবং তাতে যারা যদি না হয়, গ্রহণযোগ্য নির্বাচন যদি না হয়, তাহলে তো রাজনৈতিক অঙ্গন আবার উত্তপ্ত হয়ে যাবে, আবার গোলমাল হবে। আর সুতরাং সে ভয়টা রয়েই গেছে যে নির্বাচন কোয়ালিটি অফ ইলেকশনটা কেমন হয় সেটা দেখা। সেটি যদি ভালো হয় তাহলে যে কজ নিয়ে এই যে বিএনপি 20 দল সেই কষ্ট এই কষ্টটা তো দেখাতে পারবে না, আগুন ছড়ালো, সেটা উচিত হবে না। যদি নির্বাচন গ্রহণযোগ্য নির্বাচন হয় এবং সেখানে যদি সরকারি দল জিতে যায় তাহলে সেটাকে মেনে নেওয়া উচিত। এবং এটা তো আমাদের দেশে অবশ্যই একটা সমস্যা রয়ে গেছে। আমি বলছি যে ওই যে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া নিয়ে যে রাজনৈতিক বিরোধটা, সেটা নিষ্পত্তি হলো কিনা, বা সেটিকে ঘিরে আবার পরিস্থিতি উত্তপ্ত হবার কোনো সম্ভাবনা আছে? এটা দিয়ে হওয়া উচিত হবে না, সম্ভবত আছেই। আমাদের সাথে একটা উসিলা কিছু পেলেই সেটা নিয়ে তো শুরু করে দেয়, বা উসিলা ছাড়াই আন্দোলন করে, এটা তো আছেই। তবে এখানে সুতরাং এখন মতো ঠিক বোঝা যাচ্ছে না। আমাকে এর আগে আপনাদের এই টেলিভিশন চ্যানেল থেকে জিজ্ঞাসা করেছিল, অনেক চ্যানেল থেকে, এরপরে কি দেখেন ভবিষ্যৎ এখন বোঝা যাবে না। নির্বাচনের পরে বোঝা যাবে যে কি অবস্থা হচ্ছে। আমরা আবার এই অশান্ত পরিবেশের দিকে ফিরে যাব, নাকি যে বর্তমানে শান্তিটা রয়েছে, যে আমরা স্বস্তিতে রয়েছি, সেটা বহাল থাকবে, সে প্রশ্ন এখন মতো মীমাংসা করা যাচ্ছে না। অধ্যাপক সৈয়দান হোসেন। আমি জনাব খানের মতোই বলবো যে ভবিষ্যৎ নিয়ে কথা বলা খুব কঠিন বাংলাদেশের ক্ষেত্রে। তবে বিএনপি এখন যে অবস্থায় আছে, বিএনপি তো আন্দোলন, তার নেতৃত্বে 20 দলীয় জোট, তাতে করে তাদের নির্বাচনে থাকা উচিত আমি মনে করি। এই জন্যে যে তারা যদি হেরেও যায় তখন কিন্তু তারা সরকারের বিরুদ্ধে একটা অভিযোগ আনতে পারে যে নির্বাচনে কারচুপি করে তাদের হারিয়ে দেওয়া হয়েছে, তখন তারা আন্দোলনে যেতে পারে। কারচুপি যদি না হয় তাহলে কেন তারা অভিযোগ আনবেন? সেটি না হলেও বলবে, তারা না হলেও বলবে। আর যদি জিতে যায় তো ভালো, তখন সরকারের পক্ষে স্বস্তির নিঃশ্বাস ফেলা সম্ভব হবে। কিন্তু সরকারের আবার একটা চ্যালেঞ্জ থেকে গেল, নগরের দায়িত্ব চলে গেল বিরোধী মহলের হাতে। আমাদের এখন যেটা এখানে চট্টগ্রামে যেটা হয়েছে, রিসোর্স তো দেয় নাই সরকার, যেহেতু বিরোধী দলের লোক ওখানে মেয়র ছিলেন এতদিন। এই অবস্থা আবার যদি এখানে সৃষ্টি হয়, বিরোধী জিতলে এই ভয়টা কিন্তু রয়ে গেছে। কারণ ঢাকা শহরে এখন আপনারা যেহেতু রাজনীতিটা পর্যবেক্ষণ করেন, আপনার কাছে আমার প্রশ্ন যে চট্টগ্রামের যিনি মেয়র, তিনি কেন রিসোর্স পেলেন না সরকারের কাছ থেকে? কারণ তিনি তো একসময় আওয়ামী লীগ করতেন, যদিও বিএনপির হয়ে তিনি নির্বাচন করে মেয়র হয়েছেন, কিন্তু তিনি বিএনপির জন্য কিছু করেছেন। কারণ এই আন্দোলন সংগ্রামে কখনো তাকে রাজপথে এক মুহূর্তের জন্য দেখা যায়নি, বিএনপির কোন অ্যাক্টিভিটিসে তিনি নেই, তাহলে তিনি কেন সুবিধা পেলেন? নামে মাত্র বিএনপি। চট্টগ্রামের যে সমস্যাটা এখন চলছে
এই যে জলাবদ্ধতা, এটার জন্য তো অনেকদিন ধরে শুনছি, কিন্তু এখন মতো কোনো কার্যকরী ব্যবস্থা করতে পারে নাই। এবং ওই মেয়র সাহেব বারবারই বলছে যে আমাদের টাকা পাই নাই। তাহলে এটা তো গভর্নমেন্ট রিফিউট তো করে নাই যে না টাকাটা দিয়েছি, রিসোর্স দেওয়া হয়েছে। আমাদের সিটি কর্পোরেশনগুলোর ইনকাম কম, প্রয়োজন তুলনায় কম, এবং সরকারি সাবভেনশন ছাড়া এটা কাজ করতে বড় কোনো প্রজেক্ট হাতে নিতে পারবে না। তাদের ইনকাম কম হওয়ার অবশ্য অনেক কারণ আছে, তার মধ্যে একটা বড় কারণ দুর্নীতি, সে তো যাক, সে আলাদা ইস্যু গেল। তবে তাদেরকে রিসোর্স না দিলে চলবে না, এবং যদি বিরোধী দলের লোক নির্বাচিত হয় এবং যদি রিসোর্স না দেয়, তাহলে যে তিমির সে তিমিরেই। শেষ করবো আমরা। বিরোধী হোক আর সরকারি হোক, নির্বাচিত যিনি তিনি গণপ্রতিনিধি, তিনি রাষ্ট্রের এবং সরকারের মানুষ। কাজে তার হাতে সম্পদ প্রয়োজনীয়ভাবে বরাদ্দ করে দিতে হবে, তার হাতে অর্পণ করতে হবে। কিন্তু আমাদের দেশের সমস্যাটা রাজনৈতিক সংস্কৃতি, আমরা ওরা এই বিভাজনটি কিন্তু রয়ে যাচ্ছে। নির্বাচিত হবার পরও, যেমন আমি খুব দুঃখের সঙ্গে বলবো যে নির্বাচিত হবার পরে প্রধানমন্ত্রী দেশের প্রধানমন্ত্রী হতে হবে, রাষ্ট্রপতি দেশের রাষ্ট্রপতি হতে হবে, মন্ত্রীকে দেশের মন্ত্রী হতে হবে। তা হয় না, যে কোনো দল দলীয় হয়ে থাকে। এবং দেখুন, দুটো বাংলা অভিধা পাশাপাশি ব্যবহার করা হয় নেতিবাচক অর্থে। একটা হচ্ছে দলকানা আর একটা হচ্ছে দলদাস। তো উভয় অভিধাই কিন্তু প্রযোজ্য হয়ে যায় দল নির্বিশেষে ক্ষমতাসীন হলে। এই হলো সমস্যা। এটা আমাদের বড় দুর্ভাগ্য, বড় দুর্ভাগ্য এটা সবসময় এটা হয়ে আসছে। তারপর আর একটা জিনিস যেটা দেখা গেল যে ঢাকা দক্ষিণে যে যিনি আব্বাস সাহেব, উনি তো ওনার বিরুদ্ধে হুলিয়া রয়ে গেছে। উনি তো নির্বাচন, উনি তো ক্যাম্পেইনে আসতেই পারতেছেন না। আদালতে যেতে হবে, আদালতে না গিয়ে উনি কিভাবে আসবেন? সেটা আর কি, সেটা রয়ে গেছে সমস্যা। সময় তো আদালতে গেলে তখন আদালত তাকে এই যুক্তিতে যে তিনি যেহেতু জনপ্রতিনিধি হওয়ার লড়াই আছেন, আদালত অধিকাংশ ক্ষেত্রে তাদেরকে ছাড় দেন। দেবেন কিনা সেটা দেখতে হবে। দেওয়া উচিত, ছাড় দিলে হয় আর কি। না দিলে তিনি জেলে যাবেন, জেলে গিয়ে তো অনেকে লড়াই করে নির্বাচনে জয়ী হয়েছেন অতীতে, বহু রেকর্ড আছে। সেরকম পপুলার লোক হলে হয়েছে, অতীতে হয়েছে, জেলে থেকে নির্বাচিত হয়েছে, অনেক হয়েছে। আমাদের ওই যে কিছুক্ষণ আগে সর্দার ফজলুল করিম স্যারের কথা বললেন, 1954-তে যুক্তফ্রন্টের নির্বাচনে তিনি বিজয় হয়েছেন জেলখানায়। আচ্ছা, আর একটা জিনিস সেখানে রয়ে গেছে, সেটা হচ্ছে গত উপজেলা ইলেকশনের, উপজেলা মেয়র ইলেকশনের পরে গাজীপুরের মেয়রই তো জেলে রয়েছে এবং তাকে জামিনও দিচ্ছে না। তো এবং তারপর তাদেরকে আবার করছে, কি বলে ওর নাম, বরখাস্ত করা হচ্ছে। না, বরখাস্ত করা হয়েছে। তারপরে সিলেটের মেয়র, তারপরে গাজীপুরের মেয়র, তাদেরকে আবার রিমান্ডেও নেওয়া হচ্ছে। তো সুতরাং এই আর একটা কিন্তু খড়গ রয়ে গেছে বিরোধী দলের উপরে। এই যে বরখাস্ত করবার আইনটি কি যৌক্তিক মনে করেন কিনা? বরখাস্ত করার তো আন্ডার সার্কামস্ট্যান্সেস বরখাস্ত করতে পারে, যদি কোনো মেয়র অযোগ্য হয় কোনো এবং দুর্নীতিগ্রস্ত হয় বা এই ধরনের কোনো কাজ করে, তা তো স্পেসিফিক বলা আছে কোন কোন ক্ষেত্রে বরখাস্ত করা যাবে, কিন্তু মন্ত্রণালয়ে দেওয়া আছে। সেটি অপব্যবহার করা হচ্ছে কিনা সেইটা তো পুরো প্রিকশন নাই, সেটা তো সমস্যা তো এখানে আমাদের। আপনি কোনো মন্তব্য করবেন এই বিষয়ে? না, ব্যাপারটা হচ্ছে আমাদের সারা দেশে প্রশাসনিক বলি বা সাংবিধানিক প্রক্রিয়ার মধ্যে নানাবিধ কিন্তু সীমাবদ্ধতা এবং ঘাটতি রয়ে গেছে। এমনকি আমাদের সংবিধানের মধ্যেও অনেক ধরনের স্ববিরোধিতা এবং অনেক লেখনা রয়ে গেছে, অনেক কিছু। এই যে নাগরিকের কথা বলছি, আমরা কি নাগরিক? সংবিধান অনুযায়ী আমরা তো নাগরিক নই। যদিও সংবিধানে বলা হচ্ছে জনগণই রাষ্ট্রের মালিক, কিন্তু শিরোনামটা কি? গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। গণপ্রজা, জনগণ প্রজা। তো প্রজার কি কোনো অধিকার থাকে? নাই তো। নাগরিক সার্বভৌম, প্রজা যে দেশে বা যে ভূখণ্ডে রাজা থাকে, জমিদার থাকে, সেখানকার মানুষ হয় প্রজা। আমার দেশে কি রাজা আছে না জমিদার আছে যে আমি প্রজা হব? তো প্রজা হলে তো আমার কোনো অধিকার নাই। কাজে সংবিধানের মধ্যে ভুল, প্রক্রিয়ার মধ্যে ভুল,
এগুলো আমাদের তো ঠিক করা দরকার। ওটা রিপাবলিকের বাংলা অনুবাদ করছে দর্শক, অনুষ্ঠান শেষ প্রান্তে আমরা তৃতীয়মত সম্পর্কে আপনারা লিখতে পারেন ডাকে, ইমেল, SMS এর মাধ্যমে, ইন্টারনেট, আমাদের অফিসিয়াল ওয়েবসাইট অথবা সোশ্যাল নেটওয়ার্কগুলোতে যেসব পেজ রয়েছে সেই সব পেজে আপনাদের মতামত রাখতে পারেন। আর আপনাদের মতামতই আমাদের অনুষ্ঠান তৃতীয় মাত্রা আপনি দেখতে পাবেন প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশ সময় রাত 2টায়, বুধবার দুপুর 11:30 এবং শুক্রবার দুপুর 1:05 দেখবার আমন্ত্রণে বিষয় মাহফিজউদ্দিন খান এবং প্রফেসর ডক্টর সাদানুর হোসেন। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকেই। দর্শক মণ্ডলী, আমার দু অতিথি কথা বলছিলেন নানা বিষয় নিয়ে। গত 3 মাস প্রায় এক চরম অনিশ্চয়তার মধ্যে, অস্থিরতার মধ্যে গেছে বাংলাদেশ, মধ্য দিয়ে গেছে বাংলাদেশ, এবং সেখানটাতে ওনারা ভবিষ্যৎ নিয়ে কোনো মন্তব্য এখনই করতে চান না, এবং ভবিষ্যৎটা কি আসলে সেটি ওনারা নিজেরাও বা কেউ এখন এই মুহূর্তে জানেন কিনা সেটি নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে। তবে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠতে পারে, আবার আগের মতো হয়ে উঠতে পারে, নাও হয়ে উঠতে পারে। কিন্তু আপাতত বাংলাদেশের মানুষের সামনে একটা বড় স্বস্তি অনেকগুলো বিষয় নিয়ে এসেছে। অন্তত আজকে যখন আমরা কথা বলছি তখন একটি হচ্ছে যে 1971 সালে যারা বিশেষ বিশেষ অপরাধ করেছেন তাদের বিশেষ ধরনের শাস্তি হচ্ছে, এটি একটি স্বস্তি এনে দিয়েছে। বহুল আলোচিত নারায়ণগঞ্জের 7 খুনের যে মামলা, সেই মামলার চার্জশিট বছরখানেক পরে হলো পুলিশ শেষ পর্যন্ত দিয়েছে, কারণ অনেক মামলা তালা বন্ধ হয়ে থাকে, সেখান থেকে এটি খানিকটা অগ্রগতি, সেটিও খানিকটা স্বস্তি এনে দিয়েছে। যদিও এই মামলা যারা আসামি হয়েছেন এটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর, যাদেরকে এলিট ফোর্স বলা হয়, সিংহভাগ তাদের সদস্য হওয়া, এটি নিশ্চয়ই বাংলাদেশের জনগণকে ভাবিয়ে তুলবে এবং আন্তর্জাতিক মহলের প্রশ্নটাও আবার নতুন করে হয়তো উঠতে শুরু করবে এই বিষয় নিয়ে। তারপরও এটি একটি স্বস্তির দিক, যদিও বাদী এতে অসন্তুষ্ট, কেননা তিনি যাদের বিরুদ্ধে অভিযোগ এনেছিলেন তাদের প্রায় সবাই নেই, মাত্র একজন এই মামলায় এজাহারের মধ্যে, চার্জশিটের মধ্যে আছেন। এবং তৃতীয় স্বস্তির জায়গা যে 3 মাসের জ্বালাও পোড়ার মধ্যে থেকে বাইরে এসে 3টে সিটি কর্পোরেশনের নির্বাচন নিয়ে মানুষ মাঠে নেমেছে, উৎসাহী, কৌতূহল আছে তাদের মধ্যে, এবং প্রার্থী যারা রাজনীতিবিদ তাদেরকে কাছ থেকে দেখবার সুযোগ পাচ্ছেন জনগণ। নানা ধরনের স্বপ্ন তারা দেখতে শুরু করেছেন, কারণ তাদেরকে দেখানো উচিত, যদিও সেই স্বপ্ন বাস্তবায়নের ক্ষমতা যারা স্বপ্ন দেখাচ্ছেন তাদের আদৌ আছে কিনা বা তারা নিজেরাই জানেন কিনা সেটি নিয়ে বড় প্রশ্ন আমার এই 2 অতিথি এখান থেকে তুললেন। এর বাইরে অনেকগুলো দিক, বাংলাদেশের সংবিধান সহ নানা দিক নিয়ে, নানান প্রতিষ্ঠান সম্পর্কে তারা প্রশ্ন তুলেছেন, নানান আইন সম্পর্কে প্রশ্ন তুলেছেন। এগুলো নিয়ে কাজ করবার যথেষ্ট সুযোগ রয়েছে, কিন্তু কাজ করবার মানুষ আসলে কোথায়? দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।